দর্শক, বিরতির পর ফিরে আসলাম। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। গুঞ্জু, আমরা বিরতির আগে সাইবার ক্রাইম নিয়ে অনেক বিস্তারিত আলাপ করেছি। এখন আমরা এই যে তুমি যে ভিকটিম হয়েছিলে, তখন যে তোমার যে এই যে বিপর্যস্ত মানসিকতা এবং এই যে ভেঙে পড়ার ব্যাপারগুলো, তারপরে তুমি প্রথমেই তো বলেছো যে আমাদেরকে তুমি পড়তে চেয়েছিলে ইঞ্জিনিয়ারিং, কিন্তু তুমি তোমার বাবা মার জন্য মেডিকেলে গেছো। সো সব মিলিয়ে এই অবস্থাটা থেকে তুমি কিভাবে উঠে আসলে? পরবর্তীতে যেটা হয় যে আমি দেখি যে এরকম করে অনেকগুলো ভিকটিমের কেস, মানে দেখি যে মেয়েরা সবাই নির্যাতিত হচ্ছে, তার ছবি নিয়ে ফেসবুকে ছেড়ে দেওয়া। মানে তুমি একা না? আমি একা না, আমি তো অনেকেই দেখলাম। তো সিদ্ধান্ত নিলাম যে আসলে মেয়েদের না একটা হেল্প সেন্টার দরকার। পুলিশের, আমরা জানি যে পুলিশের হেল্পলাইন আছে, তারপর হচ্ছে গিয়ে ব্লাস্ট আছে, তারপর বিভিন্ন ব্লাস্টটা কি? ব্লাস্ট হচ্ছে গিয়ে একটা আইনি সংস্থা যেখান থেকে মেয়েদেরকে লিগ্যাল হেল্প দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তবে বিভিন্ন রকমের সংস্থা আছে, কিন্তু ওগুলোর কি, ওগুলো কোনো কিছু না ফেসবুকের সাথে লিঙ্কড আপ না। আমি সিদ্ধান্ত নিলাম যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে মেয়েরা সরাসরি মানে কমপ্লেইনটা যাতে ইজিলি দিতে পারে। কারণ অনেক মেয়েরা আছে যে বাসা থেকে বের হতে পারে না, বাবা মা অ্যালাউ করছে না, বাবা মা হয়তো জানেই না, কিন্তু মেয়েটার হেল্প দরকার। তো আমি সিদ্ধান্ত নিলাম ফেসবুকে একটা গ্রুপ খুলবো, নাম জাস্টিস ফর ওমেন বাংলাদেশ। ওকে, মানে এখানে ওমেন বলেছি আমি, তার মানে যে ছেলেদের হেল্প করি না, ছেলেদেরকে আমরা হেল্প করি। তো আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি শুধু সাইবার ক্রাইম নিয়ে কাজ করবো না, আমরা সব ধরনের নারীদেরকে নিয়ে ঘটে যাওয়া ক্রাইমগুলো নিয়ে কাজ করবো। ডোমেস্টিক ভায়োলেন্স, ইভটিজিং, এসিড নিক্ষেপ যদিও হয় না, তারপরেও কিন্তু কেস আছে, তারপর রেপ কেসগুলা, সাথে সাইবার ক্রাইমও অ্যাড হলো। আমরা যেটা দেখলাম যে আমি ভেবেছিলাম যে এটা একটা লস প্রজেক্ট হবে, তেমন একটা রেসপন্স পাবো না। আমি মানুষের রেসপন্স দেখে আমি নিজেই অবাক যে মানুষজন সমানে আপু এই কমপ্লেইন সেই কমপ্লেইন, অনেক ক্ষেত্রে শুধু শুধু আমাকে নক করে বলে আপু আপনি কাজটা করেছেন, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। তখন কি তোমার খুব ভালো লাগে শুরু করলো না? হ্যাঁ, তখন আমার ভিতরে ভালো লাগা কাজ করছিল। তারপর আমি যেটা ভেবেছিলাম যে পুলিশ হয়তো আমাকে হেল্প করবে না, যে তারা নিজেরাই আমি পুলিশের রেসপন্স দেখে আমি অবাক হয়ে গেলাম। ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি আমাদেরকে নিজের থেকে তারা হেল্প করে, ডিএমপি নিজের থেকে আমাদেরকে হেল্প করে, তারপর পুলিশের প্রচুর হেল্প পাই আমরা, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই থেকে হেল্প পাচ্ছি আমরা। অনেক সময় আমার বাবা যেহেতু আর্মি অফিসার ছিলেন আগে, ডিজিএফআই থেকে আমি হেল্প পাচ্ছি, আর্মি হেডকোয়ার্টার থেকে আমি হেল্প পাচ্ছি। মানে আমি ভেবেছিলাম যে হয়তো বা আমি হেল্প পাবো না, কারণ আমার খুবই পজিটিভ রেসপন্স পেলে তুমি। আনবিলিভেবলি মানে পজিটিভ রেসপন্স পাই। তারপর হচ্ছে গিয়ে মানে কেস আসে, দেখা যাচ্ছে যে আমরা জাস্ট 5 দিন লাগে আসামিকে ধরে ট্র্যাক ডাউন করে আসামিকে জেলে দিতে। কিভাবে বলে, আমরা সাধারণত ট্রাই করি, যেহেতু অপরাধীও মানুষ, দেখা যাচ্ছে সে হয়তো বা মনের ভুলে বা সে আনউইলিংলি একটা আনউইলিং করে ফেলেছে, তার মানে এই না যে আমরা তার লাইফে সারা জীবনের জন্য তাকে একদম। তো সেটা আমরা ট্রাই করি মানে দ্রুত বিচারের আওতায় এনে তাকে হয়তো বা দেখা যাচ্ছে যে সাইবার ক্রাইমের মানে যেটা অপরাধ হচ্ছে গিয়ে মানে এটা অজামিনযোগ্য, এটা হচ্ছে গিয়ে 1 কোটি টাকা জরিমানা হয় এবং এটা 7 বছরের জেল। এবং সাধারণত হয় কি যে অন্যান্য মামলাগুলোয় কোর্ট থেকে মানে ওয়ারেন্ট আসা লাগে আসামি অ্যারেস্ট করার জন্য, কিন্তু সাইবার ক্রাইমে কিন্তু কোর্ট থেকে মানে ওয়ারেন্ট আসা লাগে না, সরাসরি কিন্তু পুলিশ চাইলে আসামি সাসপেক্ট যে তাকে অ্যারেস্ট করতে পারে আইসিটি 57 ধারায়। তো দেখা যাচ্ছে যে আমরা 5 দিনে 3 দিনে এমন কাহিনী আছে, সকালবেলা মেয়ে এসে কেস করে গিয়েছে। আমাদের আইটি সেক্টরে অনেক মানুষ আছে, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত হ্যাকাররাও আছেন আমাদের সাথে কাজ করছেন। তারপর হচ্ছে গিয়ে আমাদের মানে অনেক ভালো ভালো ইকুইপমেন্টও আছে, আমরা আইপি অ্যাড্রেস ট্র্যাক ডাউন করে ফেলি। তারপর হচ্ছে গিয়ে আপনার যে আসামি হয়তো বা ফেসবুক আইডি অনেক সময় দেখা যায় যে হ্যাক করে ফেলছে, সেটা এতটা ইজি হয় না, বাট তারপরে আমরা সাসপেক্ট যে তাকে পুলিশের সাথে আলোচনা করে সাসপেক্ট আমরা ধরি। দেখা যাচ্ছে সকালবেলা কেস করছে, রাত্রেবেলা আমরা 2টার দিকে গিয়ে আমরা আসামি অ্যারেস্ট করে ফেলছি। অনেক সময় দেখা যায় যে মেয়েদের হয়তো মানে আসামির অপরাধটা খুব সিম্পল অপরাধ, কিন্তু মেয়েটার ইম্প্যাক্টটা বেশি, তখন আমরা নষ্ট হচ্ছে দুই সাইড কি না আমার তো ওকে বিবেচনা করতে হবে, সেও মানুষ। তখন ট্রাই করি ব্যাপারটাকে কিভাবে নরমালি মিটমাট করে আচ্ছা আমি কেবলই সলভ করতে। যেমন হচ্ছে কি একটা মেয়ে হয়তো খুব ফানি একটা ছবি পোস্ট করলো ফেসবুকে, তো কিছু ছেলে করলো কি সেই ছবিটার স্ক্রিনশট তুলে নিয়ে একটা ফেসবুক পেজে দিয়ে দিল, দিয়ে খুব গালিগালাজ করছে, এই মেয়ে তো ক্যারেক্টার খারাপ, মেয়ে হ্যান তেন। এখানে তো ছেলেটা তো মানে সে তো জানি না সে কার ছবি নিয়ে কি করছে। তো আমরা তো এখানে না যে আসামি গিয়ে আমরা ধরে নিয়ে আসবো, কারণ ওই ছেলেরাই বিভিন্ন মেয়েদের র্যান্ডম ছবি নিয়ে তারা ফেসবুকে আপলোড দিচ্ছে। কেন দিচ্ছে? সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য। আচ্ছা, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। এখন তারা তো মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থতা আমরা এখন জেলে ঢুকাতে পারি না। আমরা কি করি, রিপোর্ট করে বা আমরা সামো ফেসবুকের সাথে আমাদের চুক্তির কথাবার্তা চলছে, ইনশাআল্লাহ আমরা আগামী 6 মাসের মধ্যে দুবাইয়ে গিয়ে আমরা ফেসবুকের সাথে সরাসরি একটা অফিশিয়াল চুক্তি করে ফেলতে পারবো। তখন যেটা হবে আমাদের প্রতিষ্ঠানে যে দুবাইতে যাবে, আচ্ছা প্রতিষ্ঠান যেটা আমি পরবর্তীতে এই গ্রুপটা থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি মানে ফাউন্ডেশন করে ফেলি।
ফাউন্ডেশন করে ফেলার পর হচ্ছে কি জাস্টিস ফর ওমেন বাংলাদেশ, ওটার সিস্টার কনসার্ন জাস্টিস ফর পিপল ফাউন্ডেশন। তো করে ফেলার পর মানে সেখান থেকে আমি ভেবেছিলাম হেল্প পাবো না, সরকারি মন্ত্রীরাই আমাকে নিজ থেকে তারা হেল্প করছেন যে কুঞ্জ আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি খুবই অবাক যেটা কিভাবে সম্ভব। তারা নিজেরা আমাকে ফেসবুকে নক দেন যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে জানাবে। আমি দেখা যাচ্ছে যে অনেক সময় কি যে পুলিশদেরকে না অনেক উচ্চ পর্যায়ের নেতারা ইনফ্লুয়েন্স করে ফেলে আসামি ছেড়ে দেওয়ার জন্য, তখন আমি ওনাদেরকে নক করে বলি যে আঙ্কেল বা ভাইয়া আপনি একটু দেখেন জিনিসটা। ওনারা দেখেন সরাসরি, ওনারা নিজেরা থেকে হেল্প করছেন। মানে আমরা কি আমাদের ধারণা আমাদের আসলে সবগুলো মানুষ খারাপ, তো মানুষের ভিতরে একটা ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে। আমরা যেটা চাচ্ছি কি মানুষের ভিতর থেকে ভালো দিকটা বের করে আনবো। আর যখন একটা মানুষের ভিতর থেকে আমরা ভালো দিকটা বের করে আনবো তখনই সেই মানুষটা কিন্তু আমরা সুপার হিরো বলে বিয়ে করে দিতে পারবো। এই যে পজিটিভ অ্যাটিটিউডটা, এটাকে আমি আসলে সাধুবাদ জানাচ্ছি। কুঞ্জ, তুমি শেষে একটু আমাদেরকে বলবে যে এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে কি মানে কোনো অ্যাক্ট বা কিছু আছে? আচ্ছা, সাইবার ক্রাইমের বিরুদ্ধে এটা হচ্ছে কি 2012 সাল বা 13 সালে সরকার একটা আইন করে, আইসিটি 57 ধারা, আমি দেখে বলছি। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোন ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থায় বিবেচনায় কেউ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন, অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, যেমন আমুর ঘটনাটা, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। আচ্ছা, এই ধরনের কোন তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অনলাইনে উস্কানি দিলে তাহা সাইবার ক্রাইমের মধ্যে পড়িবে। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে অনলাইনে যদি ক্রাইম গুলা করে, আর এটা যদি অনলাইনের মাধ্যমে করে তাহলে হচ্ছে গিয়ে সেটা সাইবার ক্রাইমের আন্ডারে পড়বে। এটা বাংলাদেশ সরকারের আইনই আছে। তো আমার মনে হয় এখন যারা দেখছেন প্রোগ্রামটা তাদের একটু সতর্ক হওয়া উচিত, কারণ পুলিশ এত দুর্বল না। পুলিশের সাথে আমরা ভলান্টিয়াররাও আছি, যারা মানে সবাই মিলে টিমওয়ার্ক করছি। তুমি আমাদেরকে অনেকটাই তথ্য দিয়েছো। এবার আতিক, তুমি বলো যে এই সাইবার ক্রাইমকে প্রতিরোধ করতে গিয়ে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি করণীয়, কি করতে পারি আমরা? আমাদের দুই এন্ডেই কাজ করতে হবে। এটাকে যারা ভিকটিম হয়ে গেছে তাদেরকে একটা সাপোর্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসা। ও যে নেটওয়ার্কটার কথা বললো, ওই নেটওয়ার্কের মধ্যে যদি ওরা থাকে তাহলে কিন্তু সে আর নট ফিল্ড ইগনোরড। তো এই সাপোর্ট সিস্টেমটাকে বিল্ড করা, ফ্যামিলি থেকে ফুল সাপোর্টিভ হওয়া এবং জেনে নেওয়া যে আসলেও কোন জায়গায় ঘটনাটা, সত্য ঘটনাটা কি। আর যে ভিকটিম হচ্ছে তার যে মানসিক যে সেলফ এস্টিমটা যে ডাউন হলো, এখানে তাকে স্ট্রং করার জন্য তার যে উইকনেস এবং স্ট্রেংথ গুলা সেগুলোকে অ্যানালাইসিস করতে বলবো। তার কুঞ্জ যেটা বলেছিল যে মানুষের ভালো দিক খারাপ দিক সবার ভিতরই আছে, কিন্তু আমরা খারাপ দিকটাকে ইগনোর করে ভালো সাইডটাকে বের করে আনবো। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে সুপারহিরো থাকে, আমাদের সেই সুপারহিরোটাকে বের করে আনতে হবে। তো আমি বলবো যে তারা যেন তাদের ওই উইকনেস গুলোকে কনসিডার না করে স্ট্রেংথ গুলোকে কনসিডার করে। এটা করলে তার ভিতরে যে ইয়েগুলো আছে সেগুলো সেই কাজে লাগে, স্কিল গুলাকে কাজে লাগাতে পারবে। 3 নম্বর, যে ক্রাইমটার জন্য বা যে কাজটার জন্য তাকে অপমানিত হতে হচ্ছে, স্যাড ফিল করতে হচ্ছে, এখানে তার ওয়েটেজটা কতটুকু, সে কতখানি রেসপন্সিবল ছিল, সেটা যদি সে মূল্যায়ন করে তাহলে কিন্তু তার ভিতরে স্ট্রেংথ গুলো একটু একটু করে রিইনফোর্সড হবে। এন্ড ফাইনালি সেলফ রিইনফোর্সমেন্ট সে যদি একটা বোঝে, ও প্রথমেই বলছে যে একটা ক্রাইম হওয়ার আগে কিন্তু ও কিন্তু সুযোগ করে দিছিল, এবং সেটার জন্য কিন্তু সারা জীবন যদি ধরে রাখে যে আমি গিলটি, আমার কারণে এটা হলো, আমি আজকে অ্যাবিউজড হয়েছি আমার কারণে, আমি সুযোগ সৃষ্টি করে দিছি, এই শেমটা যাতে, গিলটা যাতে ধরে না রেখে নিজেকে ফরগিভ করা, যে ওকে ইট ইজ নট এন্ড অফ লাইফ, আমরা তো আরো সামনে এগিয়ে যেতে পারি, ভুল হতেই পারে, আমার হয়তো অনেক পারপার্শ্বিকতা অবস্থা ছিল যার জন্য পারিনি, নিজেকে শুধরে দেওয়া এবং নিজেকে মাফ করে দেওয়া। অনেকে মেনে নিতে পারে না, আমি নিজেকে মাফ করতে পারছি না, সুতরাং অপরাধবোধটা নিয়ে বেঁচে থাকা। কিন্তু ওটার থেকে বের হয়ে না আসতে পারলে কিন্তু তার স্যাডনেসও যাবে না, তার ইমোশনকে সে কন্ট্রোল করতে পারবে। তাই আমি অনুরোধ করবো এই এক্সারসাইজ গুলো যাতে তারা করে, সো দ্যাট সে ওই অবস্থান থেকে নিজেকে ওভারকাম করে নিয়ে আসতে পারে। প্লাস সাপোর্ট গ্রুপ, বাবা মার হেল্প, এনভায়রনমেন্টাল, প্লাস অনেক সলিউশন, অনেক প্রতিকারের কথা বলে দিয়েছি। বিশ্বাসটা অনেক বড় জিনিস। আরেকটা যেটা মূল সমস্যা আমাদের, সেটা হচ্ছে যে আমরা অপরাধীদের কাউন্সেলিং করতে পারছি না। অপরাধীকে যদি বোঝাতে পারে যে তুমি কাজটা করেছো, ভুল করেছো, এবং এই কাজটা করার পর দেখো ঠিক, সেক্ষেত্রে তুমি কি বলবে? আমি বলতে চাচ্ছি যে এই অপরাধী যদি নিজে সারেন্ডার না করে, সে তো
সে তো নিজেই বুঝতে পারছে না যে তার কারণে একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে, বারবারে আরেকজন লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কাউন্সিলিং এর সেক্ষেত্রে কি আসলে আমরা যাদেরকে আমরা অপরাধী বলছি তাদেরকে ভার্চুয়াল অপরাধী, তাদেরকে কি আমরা কাউন্সিলিং এর ওরা যে সংস্থাটা নিয়ে কাজ করে সেখানে যখন ডিটেক্টেড হয় যে এই গ্রুপটা পারপেট্রেটর, এরা অপরাধী গ্রুপ, তাদেরকে কাউন্সিলিং এর ব্যাপারে রেফার করা যেতে পারে, সো দ্যাট দে ক্যান বি, এভাবে আমরা কিন্তু সাইবার ক্রাইমকে কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। এবং আমি যেটা দেখছি কি যে পুলিশ এতদিন মানে ওভাবে সাইকোলজিক্যাল সাপোর্টটা, পুলিশও তো মানুষ, ওরা তো আর ওরা হয়তো বুঝে উঠতে পারেনি, ওরা সাইকোলজিক্যাল সাপোর্টটা পাচ্ছে না। যখন দেখছে যে এতগুলা ভলান্টিয়ার, আমাদের মেম্বার 19,000, এর মধ্যে অ্যাক্টিভ মেম্বার হচ্ছে গিয়ে আপনার প্রায় 3,000 এর মতন, আর যারা অফিসিয়াল কাজ করবে, কারণ আমাদের তো এটা একটা সরকারি সংস্থা, মানে সরকারি রেজিস্টার্ড একটা সংস্থা হয়ে যাচ্ছে, তো যেহেতু যারা অফিসিয়াল কাজ করে, আমার টিম, আমি খুব কৃতজ্ঞ আল্লাহ পাকের কাছে যেরকম একটা টিম আমাকে আল্লাহ দিয়েছে, আমার কোওয়ার্কার যারা, মানে আমরা যেটা ট্রাই করি কি যে ফার্স্টে না আসামির সাথে সরাসরি বসতে, বা দেখা যাচ্ছে যে ভিকটিম ডিটেক্ট করে সাসপেক্ট বলে যে এই আসামি হতে পারে, তার বিভিন্ন আমরা অ্যানালাইসিস করে, আমাদের এখানে মানে টিম আছে অ্যানালাইসিস করে যখন আসামি আমরা পাই, আসামির সাথে আমরা বসে আমরা চিন্তা করি যে মানে বলি যে আপনারা দেখেন কাজটা করেন না। এবং অনেক সময় দেখা যায় যে আসামিকে বুঝায় বলার পর না যে হ্যাঁ আপু আমার আসলে ভুল হয়ে গিয়েছে, আমি কাজটা কোনোদিনও করবো না, তখন বলছে ভাইয়া আপনি যেই এখন অনলাইনে ওর নামে যে জিনিসটা আপনি দিয়েছেন সরিয়ে ফেলেন, কারণ এটা পরবর্তীতে কিন্তু আইসিডি 57 ধারা পড়লে আপনি বাজেভাবে ফেসে যাবেন। তাহলে কি আতিক দেখা যাচ্ছে যে একটা মানুষকে যদি তুমি সুন্দর করে বুঝিয়ে বলো তার অপরাধের ব্যাপারে বা দোষের ব্যাপারে, আমার মনে হয় সে সেটা নিতে পারে, কিন্তু তাকে যদি ক্রিটিসাইজ করি আমরা, তাকে যদি কর্নার করার চেষ্টা করি, তাহলে মনে হয় আরো হিতে বিপরীত হতে পারে। একদম অপরাধের একদম গোড়ায় যদি আমরা যাই, অপরাধীর সাইকোলজি, অপরাধী কিন্তু একদিনে হয় না, অপরাধীরা কিন্তু একদিনে তৈরি হয় না, তাদেরকে কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে অপরাধী হয়। তাদেরকে যদি আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারি, বাংলাদেশে আসলে তো ভালো কাউন্সিলর সারা হবে, আস্তে আস্তে হবে। যে এই যে তোমরা যে একটা টিম তৈরি করেছো, এটা তুমি বলছো আস্তে আস্তে দল ভারী হচ্ছে, সো এটা আরো স্ট্রং হবে ভবিষ্যতে। আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে হয়তো সাইবার ক্রাইম একদিন হয়তো হবেই না। প্রতি মাসে প্রায় কম করে হলেও সাইবার ক্রাইমের জন্য মিনিমাম 2 জন আসামি আমরা মানে দেখা যাচ্ছে যে আমরা বাধ্য হচ্ছি যে হাজতে, পুলিশের সাথে যেহেতু কনসাল্ট করে কাজ করি, হাজতে দিতে, কারণ ওদের নামে কেস হয়ে যাচ্ছে। আর বাকি 3টা আসামি থাকে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের বা আদার্স কেসে। আমরা না চাই না তাদের, আমরা কেউই চাই না, এটা আমাদের কারোরই কাম্য না। তো ধন্যবাদ আতিক, কুঞ্জ। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো কুঞ্জ, তুমি কি দর্শকের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চাও আজকে? দর্শকদের উদ্দেশ্যে আমার মেসেজ এটাই যে আপনারা যখনই কোনো অপরাধের ভিকটিম হচ্ছেন, সেখানে একদম ভেঙে পড়া আসলে কিছু নেই। কারণ হচ্ছে কি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মানুষটা আমার সাথে অপরাধ করছে সেও কিন্তু একটা মানুষ। আপনি তার পার্সপেক্টিভ থেকে, তার ভিউ থেকে না চিন্তা করবে যে সে কেন এই কাজটা করলো, এবং এটা যখন আপনি বুঝবেন সেই মুহূর্তে দেখবেন যে না এখানে কিছু দোষ আমারও আছে, কিছু দোষ তারও আছে। তো তার সাথে মারামারি কাটাকাটি করে লাভ নেই, আমাদের সাথে একদম পুলিশ মানে আদালত করে পুলিশ না করে, এটা নিজেদের মধ্যে ট্রাই করবেন সলভ করে ফেলার, বা হচ্ছে যদি তাও না পারেন আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, আমরাই সলভ করে দিব। আমরা যে সবাইকে নিয়ে হাসি খুশি ভাবে বসবাস করতে, মারামারি কাটাকাটি করে আমরা থাকতে চাই না, আসলে কোনো সমাধান হয় না। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো খারাপ দুইটাই থাকে। পৃথিবীর সবথেকে জঘন্য মানুষের ভিতরেও কিন্তু ভালো একটা দিক আছে। সেই ভালো দিকটাকে যদি আমরা নারিশ করতে পারি, তাহলে কিন্তু সেই মানুষটা পৃথিবীর সবথেকে জঘন্য মানুষটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি ময়মনসিংহ থেকে এসেছো কালকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য, আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছো এবং অনেক আমাদেরকে মূল্যবান তথ্য দিয়েছো, সেই জন্য আতিক তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা সাইবার ক্রাইম সম্পর্কে জানলাম, প্রযুক্তির উদ্ভাবন মানব সভ্যতার উৎকর্ষ সাধনের জন্য, কিন্তু যখন প্রযুক্তির অপব্যবহার হয় তখনই ঘটে বিপর্যয়। তাই আমাদের সকলকে প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে। আসুন দর্শক, প্রযুক্তির সদ্ব্যবহার করি এবং একটি সুন্দর দেশ গড়ে তুলি। সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা, প্রযোজক মনোদর্পণ। ভালো থাকুন। বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ইমেল পাঠানোর ঠিকানা monodorpon@gmail.com। দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময় বাংলা ভিশনের পর্দায়। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।